আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালের শিরোনাম নানামুখী সংকটে জনভোগান্তি, স্বস্তি কবে কিভাবে। পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন আমার দেশের যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ। চলুন দর্শক জেনে নেওয়া যাক পোস্ট এডিটোরিয়ালটির বিস্তারিত। আগের এক লেখায় উল্লেখ করেছিলাম তারেক রহমান সরকারের সকালটা আলোকোজ্জ্বল ও আশা জাগানিয়া। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি নানা ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে জনমনে আশার সঞ্চার করেছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগী হওয়া ছাড়াও সরকার প্রধানের দৈনন্দিন কাজ ও জীবনাচারে কিছু গুণগত পরিবর্তন আনার বার্তা দিয়েছেন। দায়িত্ব নিয়েই 2 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান, ক্রীড়াবিদদের কার্ড ও ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পরীক্ষামূলকভাবে সূচনা করেছেন। যদিও পূর্ণাঙ্গভাবে এসব সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বাস্তবায়ন সময় ও বিপুল ব্যয় সাপেক্ষ। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে জনতুষ্টিমূলক এসব কর্মসূচির প্রয়োজনীয় অর্থের যোগান বেশ চ্যালেঞ্জিং। সে চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন। সরকারি দলের এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী হয়েও প্রোটোকল না নিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নির্ধারিত সময় অফিসে উপস্থিত হওয়া, নিজের কার্যালয়ের পরিবর্তে তদারকি ও কাজের সুবিধার্থে সচিবালয়ে অফিস করা, যানজট ও জ্বালানির অপচয়ের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সংখ্যা 14 থেকে কমিয়ে 4টিতে আনা, ঢাকার ফুটপাত দখলমুক্ত করা সহ বিভিন্ন উদ্যোগ মানুষের প্রশংসা কুড়িয়েছে। ই হেলথ কার্ড বিতরণের প্রকল্প প্রক্রিয়াধীন। 2 শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা এসেছে। জ্বালানি তেলের তীব্র সংকট ও বৈশ্বিক বাজারে দাম বৃদ্ধির পরও দেশের বাজারে দাম বাড়ানো হয়নি। এসবই নতুন সরকারের 2 মাসের সাফল্যের মুকুটে পালক হিসেবে যুক্ত হয়েছে। বিপরীতে কিছু নেতিবাচক ঘটনা সরকারের অর্জনগুলোকে অনেকটা ম্লান করেছে। জ্বালানির মূল্য না বাড়িয়ে সরকার যেটুকু প্রশংসা কুড়িয়েছে, সরবরাহ সংকট ও অব্যবস্থাপনায় সীমাহীন ভোগান্তি তার চেয়ে বেশি ক্ষোভ নিন্দার মুখে ফেলেছে। সংস্কার ইস্যুতে বিচ্যুতি, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের নির্বাচন পূর্ব অঙ্গীকার এবং সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করেছে। অর্থনৈতিক সংস্কারে বিপথগামিতা আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে ফেলেছে। আইএমএফ জুনের নির্ধারিত ঋণ কিস্তি বাতিল করে সরকারকে কড়া বার্তা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ সংস্কারের অনেকগুলো অধ্যাদেশ সংসদে পাশ না করায় রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার প্রত্যাশী মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। ব্যাংক খাতের অধ্যাদেশ আইনে রূপান্তর করার সময় বিতর্কিত সংশোধনীর মাধ্যমে লুটেরাদের ফেরার ব্যবস্থা সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এরই মধ্যে প্রশাসন সহ নানা খাতে সমন্বয়হীনতা প্রকট হয়েছে। জনপ্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিবর্তন ও পদায়নের ক্ষেত্রে যোগ্যতা বা দক্ষতার পরিবর্তে অন্ধ দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া সবার আগে বাংলাদেশ স্লোগানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশাসনে দ্বন্দ্ব এবং উপদেষ্টা মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে। প্রধানমন্ত্রীর ইতিবাচক রাজনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টার বিপরীতে গিয়ে বেয়াড়া ও উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজির কারণেও সরকারের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। সহনশীল রাজনীতির যে বার্তা তারেক রহমান দিয়েছেন, তার সঙ্গে সাংঘর্ষিক অনেক পদক্ষেপ দেখা যাচ্ছে। ফেসবুক পোস্টে সমালোচনার কারণে নারী গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করায় একসময়ের জোট সঙ্গী জাগপা নেতা রাশেদ প্রধানের বাসার সামনে শক্তির মহড়া দেয়া হয়েছে। যদিও রাশেদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে শব্দচয়ন করেছেন তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও নিন্দনীয়। বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে তার চেয়েও জঘন্য শব্দ ব্যবহার করে এবং রাশেদ প্রধানের ব্যঙ্গাত্মক ছবি ছড়িয়ে জবাব দেওয়া হয়েছে। কিন্তু বাড়িতে গিয়ে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ আওয়ামী স্টাইলের বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। প্রায় একই সময় ছাত্রমৈত্রীর প্রধান আর বাজে শব্দ ব্যবহার করে তারেক রহমানের সমালোচনা করলেও সে ব্যাপারে প্রতিক্রিয়াহীন থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। আপত্তিকর পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ডিবি কর্তৃক কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। পতিত ফ্যাসিবাদীদের আমলে বিএনপি জামাত নেতাকর্মী ও ভিন্ন মতের সোশ্যাল অ্যাক্টিভিটিসদের এভাবেই তুলে নিয়ে যাওয়া হতো। আবারও এসব ঘটনা সে প্রবণতার পুনরাবৃত্তি হিসেবে দেখছে মানুষ। এদিকে নানা ধরনের সংকট মানুষকে
ভোগাচ্ছে। এসব সমাধানে প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ দেখছে না ভুক্তভোগী মানুষ। দেশের ইতিহাসে এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল মজুদ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। গত শুক্রবার চট্টগ্রামে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত যানবাহন মালিক চালকদের ক্ষোভ বিস্ফোরিত হচ্ছিল। টিভি রুমের সামনে তারা ক্ষোভ ঝাড়ছিলেন, প্রকাশ করছিলেন কষ্টগাথা। অনেকে সরকারের তীব্র সমালোচনা করছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গাড়িগুলোকে, সেখানেও চাহিদার পুরোটা পাওয়া যাচ্ছে না। দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি সরবরাহের রেশনিং ব্যবস্থা সরকার অনেক আগেই তুলে দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই। রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনাল ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সংবাদকর্মীরা মিডিয়ায় যে চিত্র তুলে ধরছেন, তাতে চরম ভোগান্তি ফুটে উঠছে। আগে এক ফিলিং স্টেশন থেকে পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারত প্রতিটি পরিবহন, এখন 5 থেকে 6টি পাম্প ঘুরে তা নিতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় নষ্ট হওয়ায় বিলম্বে গাড়ি ছাড়তে হচ্ছে। কোম্পানিগুলো এ অবস্থায় ট্রিপ বা যাত্রা সংখ্যা কমিয়ে দিয়েছে। অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট চলছে। কোথাও তেল নেই, আবার কোথাও সীমিত পরিমাণে সরবরাহ থাকায় বাস, মাইক্রোবাস, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহনের ভিড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ফলে ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। এক হিসাবে দেশের রাইড শেয়ারিং খাতে জড়িত অন্তত 10 লাখ মানুষ। 10 লাখ মানুষ মানে 10 লাখ পরিবার। পাঠাও এবং উবার মিলিয়ে এই বিশাল তরুণ সমাজের বড় অংশই এখন জ্বালানি সংকটের ভুক্তভোগী। লাইনে দাঁড়িয়ে তেল নিতেই তাদের অর্ধেকের বেশি সময় নষ্ট হয়ে যায়। ফলে উপার্জনও আগের চেয়ে কমে গেছে। নানা ধরনের কার্ডের আওতায় সরকার যে ভাতা দিচ্ছে, তা দিয়ে কি এই ক্ষতি পোষানো বা ক্ষোভ প্রশমন করা যাবে? এদিকে গ্রীষ্মের দাবদাহ বাড়ার সঙ্গে সঙ্গে দেশের লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। রাজধানীর তুলনায় দেশের মফস্বল ও গ্রামগুলিতে বিদ্যুতের হাহাকার সবচেয়ে বেশি। কোথাও কোথাও দিনে ও রাতে মিলিয়ে 10 থেকে 15 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না বলে খবর পাওয়া গেছে। ঢাকার কাছে সাভারের এক বাসিন্দা জানান, কতক্ষণ লোডশেডিং হয় তা জানতে না চেয়ে বরং জানুন দিনে রাতে কতক্ষণ বিদ্যুৎ থাকে। 24 ঘন্টায় 5 থেকে 6 ঘন্টার বেশি বিদ্যুতের দেখা পান না বলে জানান ঢাকার উপকণ্ঠের বসবাসকারী গৃহবধূ। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ বা পিজিসিবি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশের রেকর্ডেড লোডশেডিং প্রায় 2000 মেগাওয়াট। জ্বালানি সংকট এবং বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে সামনের দিনগুলোতে এই পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। অস্বস্তি দেখা দিয়েছে বাজারেও। জ্বালানি সংকটে বেড়েছে পরিবহন ব্যয়, যার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে। সংকট সবচেয়ে বেশি চেপে ধরেছে চাকার উপর নির্ভরশীল মানুষের জীবন, অর্থাৎ পরিবহন সংশ্লিষ্টদের, আর তার প্রভাব পড়ছে ভোক্তাদের উপর। খুচরা বাজারে বেশ কিছুদিন ধরে সোনালী মুরগি, সয়াবিন তেল ও সুগন্ধি চালের দাম বাড়তি। এসব পণ্যের সরবরাহ সংকটও রয়েছে। এর সঙ্গে নতুন করে কয়েক ধরনের সবজি ও ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ সংকটের কারণ দেখিয়ে গত 1-2 মাসে ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছেন সরবরাহ শৃঙ্খলে যুক্ত ব্যবসায়ীরা। কাছাকাছি সময়ে অনেক পণ্যের দাম বাড়ায় খরচ নিয়ে চাপে পড়েছেন সাধারণ মানুষ। 3-4 দিনের ব্যবধানে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। জ্বালানি সংকটের আরেক শিকার কৃষক। এর মধ্যে বেশি ভোগান্তিতে পড়েছেন বোরো ধান চাষের সঙ্গে সম্পৃক্ত কৃষকরা। তারা বলছেন, ডিজেলের এমন সংকট দ্রুত নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে চলতি মৌসুমে কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বছরের এই সময় কৃষকদের জমিতে সেচ দেওয়া, উৎপাদিত ধান কাটা ও ফসল পরিবহনের জন্য ডিজেলের উপর নির্ভর করতে হয়। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে মুন্সিগঞ্জের এক ফিলিং স্টেশনের মালিক আনোয়ার হোসেনকে উদ্ধৃত করে জানানো হয়, চাহিদা মেটাতে বছরের এই সময় প্রতিদিন 16 থেকে 20,000 লিটার ডিজেলের দরকার হয় তাদের। সেখানে 2-3 দিন পর পর মাত্র 4500 ডিজেল বরাদ্দ পাচ্ছেন তারা, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এতে করে কৃষকেরা চাহিদা অনুসারে তেল পাচ্ছেন না, ধান গাছ শুকিয়ে যাচ্ছে, কৃষক হাহাকার করছে। এই যে বহুমুখী সংকট সরকারকে ঘিরে ধরেছে, তার মূলে রয়েছে ইসরায়েল মার্কিন আগ্রাসনে শুরু হওয়া ইরান যুদ্ধ। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশে দেশে অর্থনীতি
আমদানি রপ্তানি বাজার ব্যবস্থা ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। এ সংকটের দায় সরকারের উপর কমই বর্তায়, কিন্তু সেটা সরকার জনসাধারণের সামনে খোলাসা করার পরিবর্তে লুকোছাপা করলে দায় এড়ানোর সুযোগ কমে যায়। সংকটের শুরু থেকে জ্বালানি তেল নিয়ে সরকার আশ্বস্ত করে আসছে পর্যাপ্ত মজুদ আছে বলে, কিন্তু সরবরাহ স্বাভাবিক রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমছে। এমন পরিস্থিতিতে সরকার মজুদ ধরে না রেখে অভ্যন্তরীণ সরবরাহ কেন বাড়াচ্ছে না? পেট্রোল অকটেনের মজুদ নিয়ে বসে থেকে রাস্তায় মানুষকে ভোগানোর মধ্যে সরকারের অর্জন কি? বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না করে লোডশেডিং এর অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হেতু কি? কৃষকরা ডিজেল না পেলে, তার বোরো ধানের পানির অভাবে খরতাপে ঝলসে গেলে সরকারের দাবিকৃত পর্যাপ্ত মজুদ দিয়ে কি হবে? সে মজুদ কার জন্য? নাকি দাবি ও বাস্তবতায় শুভঙ্করের ফাঁক আছে? সংকটকালে সরকার দিন দিন বদ্ধহীন হয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন সামনে এসেছে। বিএনপি ঘরানার হিসেবে পরিচিত বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট, টকশো ব্যক্তিত্বদের মধ্যে অনেকেই এখন ভিন্ন সুরে কথা বলছেন বা বলতে বাধ্য হচ্ছেন। তারা বিএনপিকে অন করে কথা বলতে দ্বিধা করছেন। ক্ষমতার 2 মাস না যেতেই ডক্টর মাহবুবুল্লাহর মতো মানুষকে কেন সরকারের সমালোচনায় মুখর হতে হচ্ছে? এই কাতারে আরো অনেকের নাম উল্লেখ করা যায়। এত দ্রুত বন্ধুহীন হতে শুরু করলে 5 বছর কিভাবে সরকার চালাবে দলটি? বিএনপির বিরুদ্ধে একটি অভিযোগ পুরনো, এ দল সত্যিকারের বন্ধু আর শত্রু পরখ করতে পারে না। অনুকূল সময় মতলববাজ ধান্দাবাজদের খপ্পরে পড়ে, সরকারে থাকলে বিশেষ চক্রবন্দী হয়ে পড়ে। দুঃসময়ে সতীর্থ, শুভাকাঙ্ক্ষী ও ত্যাগীদের দূরে ঠেলে দেয়। পরিণাম যা হওয়ার তাই হয়। একটি সংঘবদ্ধ আওয়ামী লেসপেন্সার চক্র কিছুদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভিলেন বানানোর মিশনে নেমেছে। পরিকল্পনা মাফিক তারা টক শোতে, কন্টেন্টে, সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনূসের শাসনকে জগতের নিকৃষ্ট শাসন হিসেবে তুলে ধরার অপচেষ্টায় লিপ্ত। সরকার এক্ষেত্রে শুধু নির্বিকার নয়, সরকার ঘনিষ্ঠ অনেকে তাদের সঙ্গে মাখামাখি করে প্রকারান্তরে ইউনূস বধ মিশনে সায় দিচ্ছে। ইউনূস শাসনকে ভিলিফাই করে তারা আওয়ামী খুনি লুটেরাদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। জুলাই গণহত্যা ও 15 বছরের লুট নিপীড়নের শাসনকে নরমালাইজ করাই তাদের লক্ষ্য। ভারতের চোখে চোখ রেখে দেশ শাসন করাও ডক্টর ইউনূসের অন্যতম অপরাধ। বাধা বিপত্তি ডিঙিয়ে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গকে বিচারের মুখোমুখি করতে পারায় তার প্রতি এত আক্রোশ। দিল্লি ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় অন্তর্বর্তী সরকারকে তারা কাঠগড়ায় দাঁড় করাতে চায়। যে আনু মোহাম্মদ একবারের জন্য শেখ হাসিনা বা তার সরকারের খুনি লুটেরাদের বিচার চাননি, তিনি এখন ডক্টর ইউনূস সরকারের বিচারের দাবি তুলছেন। এরাই সময়ের ব্যবধানে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ফেরানোর মিশনে তারেক রহমান সরকারের বিরুদ্ধে আদা জল খেয়ে নামবে তা নিশ্চিত করে বলতে পারি। বিএনপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ও দলটির প্রতি সহানুভূতিশীল বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের অনেকের কণ্ঠে ইতিমধ্যে হতাশার সুর বেজে উঠেছে। দলটির থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের সদস্য এবং টকশো ও লেখালেখি করে বিএনপির পক্ষে নিরন্তর লড়াই করা অনেকেই এখন অচ্ছুত। তাদেরকে নানা ট্যাগিং ফ্রেমিং করে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। নব্য জাতীয়তাবাদের দাপট ও কুনুইয়ের গুঁতোয় তাদের অনেকে নিজ থেকে গুটিয়ে নিচ্ছেন। আগের মতো সরকার ও বিএনপি নেতৃত্বকে ডিফেন্ড করে কথা বলছেন না বা বলতে উৎসাহ বোধ করছেন না। ডাক্তার সায়ন্ত সাখাওয়াতের মতো নিবেদিত প্রাণ জাতীয়তাবাদীও সেদিন একটি বক্তব্যে বলছিলেন, আমরা সরকারের পক্ষে কথা বলার মতো যুক্তি খুঁজে পাচ্ছি না। বিএনপির সাবেক জোটসঙ্গী শীর্ষ নেতা মাহমুদুর রহমান সংস্কার ইস্যুতে সরকারের অবস্থানে হতাশা প্রকাশ করে দ্বিধা দ্বন্দ্বে ভোগার কথা জানিয়েছেন। নব্য বিএনপি প্রেমীরা আসলে ক্ষমতা ও হালুয়া রুটির প্রেমী সরকারকে নানামুখী চাপ থেকে কতটা প্রোটেক্ট করতে পারে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল আমাদের আজকের পোস্ট এডিটোরিয়াল আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।